বাইক লাভার্স, আশা করি আপনারা খুব ভালো আছেন। বন্ধুরা, আমিও খুব ভালো আছি, ভালো থাকবোই না কেন, আপনারা যে এত ভরপুর ভালোবাসা দিচ্ছেন। সো বন্ধুরা, এইভাবেই ভালোবাসাটা বজায় রাখবেন। আজকের ভিডিওতে ইন্টারেস্টিং জিনিস আনতে চলেছি। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন জানবেন যে আগের ভিডিওতে আমি সম্পূর্ণ রাস্তাটা বলেছি, যেটা আমি কলকাতা থেকে only within 5 to 6 আওয়ার্সের মধ্যে রিচ করা যায় একটা 2-day ডেস্টিনেশন ফ্রম কলকাতা। তো সেখানে আমি যাওয়ার রাস্তাটাও দেখিয়েছি, কোথায় যেতে পারি নামটাও বলেছি। তো সেটা হচ্ছে ঘাটশিলা একমাত্র যে আমরা বাইকে যেতে পারি, দ্যাটস নট লাইক দ্যাট। আপনারা ট্রেন বাসে সব জায়গায় যেতে পারেন, আমি সম্পূর্ণ জিনিসটাই আজকে বলবো। তো আপনারা যদি বাসে যেতে চান, ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন, আমাদের স্প্ল্যানেড ধর্মতলা, সেখানে সব জায়গায় যাওয়ার বাস পাওয়া যাবে। আর তাছাড়া ট্রেন হচ্ছে খুব ভালো অপশান, 3 ঘন্টা লাগে পৌঁছে যাবেন। আমি ট্রেনটায় যাইনি, বাট আমি একটু রিসার্চ করে দেখলাম, 3টে ট্রেন সম্পর্কে আমি জানতে পারলাম। সকালে 2টো আছে, ইভিনিংয়ে একটা আছে। সকালে বীরবল জনশতাব্দী আর আর তার সাথে হাওড়া কাটাবেঞ্জি বলে একখানা আছে, ওটার টাইমিং হচ্ছে 6:35, একটা হচ্ছে 6:20 সকালবেলা, একটা 6:35। আর তার সাথে ইভিনিংয়ে রয়েছে স্টিল এক্সপ্রেস বিকেলবেলা 5:25। তো যে কোনো ট্রেনে চলে যাবেন, 3 ঘন্টা লাগবে রাস্তায়, আপনি পৌঁছে যাবেন খুব ভালোভাবে ঘাটশিলায়। আর সারা দিন থেকে এনজয় করে আপনি সেই দিনও ফিরতে পারেন 4-5টা ডেস্টিনেশন দেখে। আর না হলে আপনি 2 দিন থেকে আরামসে 1 নাইট স্টে করে ঘুরে 3rd ডেতে ব্যাক করতে পারেন। 2-day ডেস্টিনেশন, 3-day ডেস্টিনেশন, 1-day ডেস্টিনেশন একসাথে কভার আপ হবে। তো প্রথম দিনে আমি যেহেতু 2-day ডেস্টিনেশন করেছিলাম, আমি আজকে একটা প্লেস আর তার সাথে যেখানে থেকেছিলাম অসম স্টে, সেটাই আমি একটু ডিসকাস করবো। যে স্টেতে ছিলাম সত্যি খুবই দারুণ, ভিডিওটা আপনারা দেখবেন। আমি যেটুকু ভিডিও করতে পেরেছি সেটাই করেছি। সুবর্ণরেখা নদীর তীরে এত সুন্দর দারুণ জায়গা, সত্যি ভাবা যায় না। আমি নিজে গিয়ে চমকে গেছিলাম, নদীর পাড়ে দুর্ধর্ষ জায়গা। জাস্ট শুরু করলাম ভিডিওটা। সারা বছর যেটার দেখা পাওয়া যায় না, সেটা দেখতে পেলে খুব ভালোই লাগে। সেটা ছিল কাশফুল দেখতে এতটাই ভালো লাগছিল, যেহেতু আমরা বাইকে গেছিলাম, সামনে থেকে প্রকৃতিটা এনজয় করেছিলাম। তবে বন্ধুরা, বাসে যান, বাইকে যান, ট্রেনে যান, যে কোনো কিছুতে যদি মজা করতে হয় বা এনজয় করতে পারেন প্রকৃতি থেকে, যদি সেই রকম দেখার দৃষ্টিভঙ্গি থাকে, তো আপনার যে কোনো কিছু এনজয় করতে পারবেন। ঠিক এই দুজন কাপেলের মতো, মানে এই যে কাপেলটি আমরা দেখতে পাচ্ছি তাদের মতো। তারা এই বয়সে 60 আপ সিনিয়র সিটিজেন, তাও বাইকে আনন্দ করে চলেছে, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ঘাটশিলা নিয়ে এসছেন। আমরা যে কোনো জায়গায় রাইডে গেলে ওনাদের সাথেই আসি, কারণ ওনারা যেভাবে গাইড করেন সেটা সত্যি দারুণ, সম্পূর্ণ অর্গানাইজড ওয়েতে হয়। তো বন্ধুরা, এইভাবেই চলতে চলতে ঘাটশিলার বিভিন্ন রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছতে থাকলাম। তবে এর মধ্যে বলে দিই, ঘাটশিলা দেখার বেস্ট টাইমটা, আমরা যদিও সেপ্টেম্বর মান্থে গেছিলাম বলে বৃষ্টিও পেয়েছি, কাশফুল পেয়েছি, তবে বেস্ট টাইম অফ ভিজিটিং ঘাটশিলা হলো অক্টোবর টু মার্চ। এই সময় আসলে আপনি যেমন ওয়েদারটাও ভালো পাবেন, তার সাথে রাইস রিচুয়ালস, বিভিন্ন রকমের পুজো অর্চনা থাকে এই অক্টোবর মান্থ, বা বলুন তারপরেও, যেহেতু পুজোর মান্থ থাকে তারপরেও। সো এইভাবে আমরা ঢুকে পড়লাম ঘাটশিলাতে। আবার সেই রাস্তা দিয়ে মনে হচ্ছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমরা ডিসাইড করলাম প্রথমে ইম্পর্টেন্ট জায়গাটি যাব, যেটা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিবাস, গৌরীকুঞ্জ। অ্যাকচুয়ালি এটা থেকেই বুঝতে পারবেন যে অপুর পথ এখানেই ছিল। এই স্থানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের শেষ সময়টি কাটিয়েছিলেন। জায়গাটিকে গৌরীকুঞ্জ বলে পরিচিত। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চেনাতে হয় না, ছোটবেলা থেকে ওনার গল্প আমরা নিজেদের স্কুলের বই, তারপরে বিভিন্ন রকমের সাহিত্যের মধ্যে দিয়ে আমরা জানি। ওনার পরিচিত কিছু
গল্প আপনাদের বললেই এখনই মনে পড়ে যাবে, যেমন পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, অরণ্যকের মতো দারুণ দারুণ গল্প যেগুলো আমরা ওনার কাছ থেকে পেয়েছি। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। হ্যাঁ, আরেকবার বলো, শোনা গেল না কিছুই। স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারই একটা মূর্তি স্থাপন করে রেখেছেন। এটা ওনার বসত বাড়ি। লেখক এখানেই পথের পাঁচালীর মতো গল্প লিখেছেন। এখানেই লেখক তার নিজস্ব পরিচিতি চারিদিকে দেখলেই আপনারা দেখতে পারবেন যে ওনার একটা আলাদা ছোঁয়া পাওয়া যাচ্ছে। এখানে পুরনো ফটো রয়েছে, ওনার কাপড়, বস্ত্র, বিভিন্ন রকমের বই, ওনার লেখা সম্পূর্ণটা আপনারা এখানে দেখতে পাবেন। যদিও এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাও আমি যতটা পেরেছি সম্পূর্ণটা একটা স্পিড ভিডিও করে রেকর্ড করার চেষ্টা করেছিলাম। এখানে আর একটা বিষয় হচ্ছে সব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সব কিছু এখানে সংরক্ষিত রয়েছে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া রয়েছে, পুরনো কাপড়, বই পত্র সব তো রয়েছে। এখানে বাচ্চাদের পড়ানোরও ব্যবস্থা আছে, উন্নতি হচ্ছে গ্রামে বাচ্চাদের। এরপরে চলে এলাম আমরা যেখানে থাকবো সেইখানে। দারুণ ছিল স্টেইংটা, মনে হচ্ছিল এখানে না আসলে হয়তো ঘাটশিলা ট্রিপটাই বেকার। বাইরে যেমন দেখলেন পার্কিংয়ের সুবিধা দারুণ, তেমনই ভিতরটা সম্পূর্ণ সবুজে মোড়া, দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ভাবাটাই অসম্ভব। কলকাতা থেকে মাত্র 250 থেকে 300 কিলোমিটার দূরে এসে এইভাবে যে নদীর পাশে, সুবর্ণ রেখা নদীর পাশে এত সুন্দর রিসর্ট পাবো ভাবতেই পারিনি। যেমন এখানে অনেক অ্যাক্টিভিটি করার জায়গা ছিল, সাজানো ছিল সম্পূর্ণটা। পাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সুবর্ণরেখা নদীটা দেখা যাচ্ছে এবং পাহাড়ও দেখা যাচ্ছে। সারাদিন বাইক চালিয়ে আমরা যেমন টায়ার্ড ছিলাম, তেমনই সুবর্ণরেখা নদী দেখে একদম টায়ার্ডটা দূর হয়ে গেছিল আমাদের। সেই জন্যই আমরা এসে এখানে আনন্দ করতে লেগেছিলাম এই স্টেইংটায়। এখানে এক রাত থাকতে গেলে প্রায় 2200 টাকা ভাড়া লাগে। তবে এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, খাবার দাবারটা আলাদাই নিতে হয়েছিল, ওটার কস্ট আলাদাভাবে অ্যাড হয়ে যায়। তবে আপনারা যেমন চাইবেন তেমনই পাবেন। এখানে আনন্দ করা, বিকেলবেলা কাটানোর জন্য সত্যিই দারুণ। শাহরুখ তো ওই ছোটোবেলায় দোলনাটার চড়তে চড়তে ছোটোবেলা মনে করছিল, আর সেই রকমই বিহেভ করতে শুরু করে দিয়েছিল। তো সত্যি বলতে এখানে এসে আমাদের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছিলো। এখানে স্টাফদের ব্যবহারও ভালো, বারবার আপনার কাছে ফলো আপ নেবে, যা চাইবেন সেই রকমভাবে আপনাদের খাবারের ব্যবস্থা করে দেবে। বাচ্চাদের জন্য দারুণ পরিবেশ, খেলাধুলা করতে পারবে, আনন্দে সারাটা দিন আপনারা কাটাতে পারবেন। তার সাথে আপনারা দেখে নিতে পারবেন আশেপাশে যেগুলো ভিজিটিং প্লেস আছে সেইগুলো। আর সন্ধেবেলা এত সুন্দর চমক দিয়ে লাইটিং করে সাজিয়ে দেয়, সন্ধেবেলাটাও আপনাদের খুব ভালো লাগবে যদি আপনারা এসে থাকেন। রিসর্টটার নাম সুবর্ণভিলা। আমি সম্পূর্ণ ডিটেলসটা ডিসক্রিপশনে মেনশন করে দেবো, এখানে ফোন নাম্বারটাও আমি মেনশন করে দেবো। তো এখানে বিকেলটা কাটিয়ে এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলায়, ঠিক সন্ধ্যের আগে একটু আশেপাশেটা ঘুরবো বলে। বাপি এই রনিনটা চালিয়ে দেখছিল, তখনও জানতো না যে আমরা এরপরে কি দেখতে চলেছি। তবে যাওয়ার সময় আমরাও বুঝতে পারিনি হঠাৎ করে বৃষ্টি এসে যাবে। তো বৃষ্টি আসায় আমরা যেখানে আটকে পড়েছিলাম সেটা ছিল এই মন্দিরটা, সূর্য মন্দির, ঠিক সুবর্ণ ভিলার থেকে একটু ওয়াকিং ডিস্টেন্স হবে, ওই 3 to 5 মিনিটস। তারপরে ওখানে রয়েছে এই
সূর্য মন্দিরটা। আর এই সূর্য মন্দিরের পাশেই রয়েছে চাতাল, আর যেখান থেকে সুবর্ণরেখা নদীটাও দেখতে পাওয়া যায়, ইভেন নামতেও পারা যায়, কিন্তু বৃষ্টির জন্য আমরা নামতে পারিনি। এখানে লোকাল যারা ঝাড়খণ্ডের লোক আছে আমি তাদেরকে দেখলাম অনেকেই এসছিল এই ওয়েদারে, এই সিজনে সুবর্ণ রেখার নদীর পাশে এই সূর্য মন্দিরটায়, কারণ কোনো উৎসব ছিল বোধ হয়, সেই জন্যই ওরা প্রচুর ভিড় করে দেখতে এসেছিল। তো আমাদের আজকে দুটো ডেস্টিনেশন দেখা হয়ে গেল ঘাটশিলা ট্রিপের মধ্যেই, আর দেখা হলো এর স্টেইংটা। তো সুবর্ণ ভিলা, তার পাশে এত সুন্দর মন্দির দেখে, আর সন্ধেবেলায় কাশফুল, বিকেলবেলায় কাশফুল বৃষ্টি, তার সাথে এত হাওয়ায় পুরো মুগ্ধ করে রেখেছিল। আর ওখানে যেহেতু মেয়েরা সেইভাবে বাইক চালায় না, তো আমি বাইক চালাচ্ছি দেখে অনেকের মনেই প্রশ্ন, অনেকের মনেই অনেক কিছু। তো বন্ধুরা, এর মধ্যেই আমরা দুই বাপ বেটি তো দুজনে ডিসাইড করলাম বাইক নিয়ে একটা ছোট্ট রেস করা যাক, কেমন লাগে দেখি। হাওয়াটাও হচ্ছিল ভালো। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। আজকে স্টেইংটাও দেখালাম, দুটো ডেস্টিনেশনও দেখালাম, বেস্ট টাইমও বলে দিলাম, কখন কিভাবে আসতে পারবেন সেটাও বলে দিলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না, যারা এখনো করেনি তারা, আর যারা করে দিয়েছেন তারা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা বেল বাটন আছে, ওটা প্রেস করে দেবেন। বাই বাই ফ্রেন্ড।